সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভি সরাসরি আলোচনা অনুষ্ঠান অগ্রণী ব্যাংক আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় সার্বিক রাজনৈতিক পরিস্থিতি। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরাফাত এবং দৈনিক দিনকালের সাবেক সম্পাদক কাজী সিরাজ। আরাফাত ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। জাতীয় রাজনীতিতে অনেক খুব তাড়াতাড়ি বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। সর্বদলীয় সরকার বা নির্বাচনকালীন সরকার যাই বলি, গঠিত হলো। বেগম খালেদা জিয়া আজকে সদল বলে গেলেন রাষ্ট্রপতির কাছে, তারা কথা বলেছেন, বেশ কিছু দাবি দাওয়া দিয়েছেন। কি মনে হচ্ছে সবকিছু মিলিয়ে আগামী দিনের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে? এখন সময়টা এমন যে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যেতে হবে, কারণ কনস্টিটিউশনালি কিছু সময়ের বাধ্যবাধকতা আছে, এর মধ্যে সমাধান বলেন যাই বলেন কিছু ঘটতে হবে, যার কারণে এই মুহূর্তে সেই উদ্যোগগুলি খুব অল্প সময়ের মধ্যে না নিলে হবেও না। আর রাজনৈতিক দলগুলি যেটি করে, এটা হয়তো আপনি বলতে পারেন যে 3 মাস আগে উদ্যোগগুলি নেয় বা 6 মাস আগে করলে হতো, কিন্তু সেগুলো বাইরে থেকে দেখে বোঝা যায় না কেন আগে থেকে তারা এই উদ্যোগগুলি নেয় না। কিন্তু রাজনীতির মধ্যে একটা নার্ভের খেলা চলে, তো এটা কিন্তু পার্ট অফ দ্য এন্টায়ার পলিটিক্যাল যে কম্পিটিশনের যে জায়গাটা, সেখানে এসে একজন আরেকজনের উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করার, নার্ভের উপরে চাপ দেয় এবং বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করে চেষ্টা করে। সেই জায়গা থেকে এসে অপেক্ষাই করে শেষ মুহূর্তে এসে তাদের মূল চালগুলি দেয় আর কি। এটা এক ধরনের খেলার মধ্যেও চলে আসে আর কি। তো যে কারণে মনে হচ্ছে খুব কুইকলি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে এবং হবে আগামী দিনগুলোতে, আরো কুইক ডেভেলপমেন্টগুলি হবে। আপনি সমঝোতার মধ্যে যান বা যাই হোক, আপনি খুব কুইক ডেভেলপমেন্টগুলি দেখবেন। তো এখন যেটি হচ্ছে, আমার যেটা মনে হয় যে এমন একটি জায়গায় চলে গেছে এই মুহূর্তে, তো আমরা সবাই আরেক সংলাপের যে উদ্যোগ এবং তার পরবর্তী অবস্থা আমরা যেটা দেখলাম, যে সংলাপের আজকে রাষ্ট্রপতিও বলেছেন 2 দলের মধ্যে আবার সংলাপ শুরু করা। কিন্তু আমি পার্সোনালি খুব একটা আশাবাদী না সংলাপ হয়ে দিয়ে কিছু হবে বলে মনে হচ্ছে না। কারণ হচ্ছে যে সংলাপ করতে গেলে আপনার একেবারে ওপেন মাইন্ড নিয়ে যেতে হবে, কিন্তু এখানে শর্ত জুড়ে দিয়ে সংলাপ করতে গেলে তো হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে, কিছু পরিবর্তন মেনে নিতে হবে, কিছু নতুন বাস্তবতা তৈরির যে জায়গাগুলি মেনে নিয়ে সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু সবসময় বর্তমান প্রেক্ষাপটের বাইরে অতীতের প্রেক্ষাপট টেনে এনে আপনার এক ধরনের সমাধান খুঁজতে যায়, সেটাই সমস্যা তৈরি করে। এবং এটা যে চেঞ্জ ম্যানেজমেন্টের এটা একটা ব্যাপার, যে অনেক সময় অনেক বেশি অভিজ্ঞতা হয়ে গেলে সমস্যা হয়। যে আমরা অতীত অভিজ্ঞতার ভিত্তিতে যে নলেজটা আমরা ডেভেলপ করেছি, পরবর্তী বাস্তবতায় যে কনটেক্সট যে বদলে গেছে, সেই ওই কনটেক্সটে আমরা ফিট ইন করেন, কারণ অতীত অভিজ্ঞতার নলেজটাই বারেবার করার চেষ্টা করি। তো এটা অভিজ্ঞতা, এটা আবার আরেকটা ডাউন সাইড আর কি। এগুলো অনেক স্কলারলি জার্নাল এবং রিসার্চ পেপার গুলোতে এগুলো আছে। তো সেইখানে আমি যেটা দেখছি যে সুযোগটা একটু কম মনে হচ্ছে, জিত করাকরির জায়গাটাই বেশি মনে হচ্ছে। অনেকেই বলছেন যে রাষ্ট্রপতি, যিনি দেশের অভিভাবক, তার কাছে গিয়েছেন বিরোধী দল, যে এর উপরে কিন্তু আর জায়গা নেই। আপনাকে একটা জিনিস বলি আমি, দেখুন আপনি খুব প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন, রাষ্ট্রপতির কাছে যে এই সাক্ষাতের কিন্তু ওই অর্থে আমি খুব একটা তাৎপর্য খুঁজে পাচ্ছি না। আজকে টেলিভিশনে অন্য কিছু টক শোতে দেখলাম অনেকেই আশাবাদী হচ্ছেন, বাট আমি কোনো তাৎপর্য খুঁজেই পাচ্ছি না। রাষ্ট্রপতি ওই অর্থে কিছুই করার নেই। এটা হয়তো ব্যক্তি আব্দুল হামিদ বলেই হয়তো সবাই আছেন, বাট এটা প্র্যাকটিক্যালি ইট হ্যাজ নো সিগনিফিকেন্স। রাদার আপনার 26 তারিখে, আগের মাসের 26 তারিখে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ফোন কলটি করলেন এবং ফোন কল করে যে দাওয়াতটি দিলেন 28 তারিখে আসার জন্য, সেই দাওয়াতটি যদি গ্রহণ করা যেত, হরতাল উইথড্র করে বা না করে, ধরেন একটি জিদ হলো আমি হরতাল উইথড্র করবো না, দ্বিতীয় জিদ হচ্ছে আমি হরতালে বের হই না, সেটি না করে তখন যদি আপনি দাওয়াতটি গ্রহণ করে একটা আলোচনার সূত্রপাত ঘটতো, সেটি অনেক বেশি তাৎপর্য যুক্ত করতো আমাদের রাজনীতিতে, সমাধানের পথে হয়তো কিছুটা আমরা এগোতাম। এখানে আপনাকে আমি একটা জিনিস বলি, যে আজকে কেন নতুন করে আলোচনা করে সমাধানের দিকে আমাদের যেতে হচ্ছে। আমরা অনেক আলোচনায় শুনি যে ত্রয়োদশ সংশোধনী তো ছিলই তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, এই একটি সেটেল বিষয়কে আনসেটেল করা হলো, তার ফলেই তো এখন নতুন সমস্যা তৈরি হলো। এখানে এসে আমি বলতে চাই যে বাস্তবতার যে কনটেক্সটের যে শিফটটা হয়েছে, এটা আমাদের একটু গণনায় নিতে হবে। একটা জিনিস খেয়াল করেন, ত্রয়োদশ সংশোধনী 2006 সালেও কিন্তু ছিল না। তাহলে ত্রয়োদশ সংশোধনী থাকা অবস্থায় আমরা একটা সুন্দর নির্বাচন করতে পারিনি কেন? পারিনি, এটা তো বাস্তবতা। আমরা তো 111-এ ঢুকে গেলাম। তার মানে কি, শুধু ত্রয়োদশ সংশোধনী কিন্তু আপনার একটা সুন্দর নির্বাচন এনশিওর করছে না, এর সাথে সাথে ক্ষমতাসীন দল যারা আছে তাদের সদিচ্ছারও একটা প্রমাণ রাখতে হয়। তাছাড়া কিন্তু
একটি সুন্দর নির্বাচন হয় না, এটা আমাদের চোখের সামনে নিকট অতীতের ইতিহাস বলছে। দ্বিতীয়ত আমি বলছি বাস্তবতার শিফট কোথায় হয়েছে দেখেন, তিনটি জায়গায় আপনার শিফট হয়েছে। একটি হচ্ছে 111-এ যখন আমরা ঢুকলাম তখন এটি আমাদের নতুন একটি ছবি আমাদের চোখের সামনে তুলে ধরলো, যে ত্রয়োদশ সংশোধনীর যে খুঁতগুলি, যে ত্রয়োদশ সংশোধনী আমরা করেছিলাম নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য, কিন্তু এই সংশোধনীটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার যে উদ্দেশ্যে করা, সেটি গণতন্ত্রকে হুমকি দিয়ে ফেলছে। নির্বাচন কিন্তু গণতন্ত্রের একটি অন্যতম তাৎপর্যপূর্ণ অনুষঙ্গ, গণতন্ত্র আরো বড় জিনিস। তো এই সংশোধনীটি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য করা, কিন্তু পুরো গণতন্ত্র এটা হুমকি দিচ্ছে। এই বিষয়টি আপনার মাথায় নিতে হবে। দ্বিতীয় বাস্তবতার পরিবর্তন, একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তার প্রশ্নটি একটু নিয়ে নিজে। দর্শক, আপনি আমাদের সঙ্গে আছেন? হ্যাঁ, জি জি, আপনার নাম পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করুন। আমার নাম মামুন, দিনাজপুর থেকে বলছি। মানে আসলে আমার প্রশ্নটা ছিল এরকম যে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে বিএনপি নির্বাচনে যেতে যাচ্ছে না। এইখানে বিকল্প হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান না থেকে বিকল্প পদে হিসেবে যদি রাষ্ট্রপতি যদি থাকে, সেক্ষেত্রে বিএনপি তো আসতেও পারে। জি, ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। জি, এই প্রশ্নটির উত্তর এটা আমি পরে আসছি, আমি কথাটা শেষ করি। তো আমি যে বাস্তবতার শিফটের যে পরিবর্তনের যে কনটেক্সটে যে পরিবর্তনের বিষয়টি বলছি, একটা হচ্ছে 111-এর বাস্তবতা, দ্বিতীয় বাস্তবতা কোর্টে যে রায়টি দেখেন, কোর্টের রায় যে আজকে তো পূর্ণাঙ্গ রায় আমাদের হাতে আছে, পূর্ণাঙ্গ রায়টি কয়েকটি টেলিভিশনে প্রত্যেকদিন দেখাচ্ছে, যেটা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয় বলে। ওখানে সুস্পষ্টভাবে বলে দিচ্ছে ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক। যখন আপনি এই কথাটি বলে দেন, তখন কিন্তু ওই সাংঘর্ষিক বলে দেওয়ার পরে তার সাথে সাংঘর্ষিক কোনো অবজারভেশন বা অ্যাডভাইস জাজ কিন্তু দেন না। কাজেই এটার সাথে যে অ্যাডভাইসটি আসলো দুটো পরপর দুটো টার্মে হতে পারে, সেটা সামঞ্জস্যপূর্ণ তো হতে পারে না। কিন্তু কোথায় যে সামঞ্জস্যটা রাখলেন, যখন জাজ বললেন তার ভার্ডিক্টে যে তবে প্রেফারেবলি নির্বাচিতদেরকে নিয়ে, তাহলে আপনি পুরো রায়টা পড়লে কিন্তু আর সমস্যা থাকছে না। দ্বিতীয় জিনিসটি আপনি দেখেন, যখনই এই রায় বলে দিচ্ছে যে আপনি মানে যারা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা জাস্টিস, এদেরকে এখান থেকে দূরে রাখতে হবে, এটা তো আমরা জানি। এই বাস্তবতায় ত্রয়োদশ সংশোধনী কি আর থাকে? ত্রয়োদশ সংশোধনীর ফরম্যাটটা মানে হচ্ছে সর্বশেষ রিটায়ার্ড চিফ জাস্টিস। তাহলে এই ফরম্যাট তো আর থাকছেই না, তার মানে আপনাকে নতুন করে ভাবতেই হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু আমরা কি, যেহেতু যে দর্শক প্রশ্নটি করলেন, আমি আসছি সেখানে, উনি বললেন যে আমি সেখানে আসছি, তার আগে আপনাকে আমি আসছি, আমি ওখানে আসবো। আমি বাস্তবতার এই পরিবর্তন জায়গাটি বলি। এখন যে ত্রয়োদশ সংশোধনী আর থাকার কোনো সুযোগ নাই, যে মুহূর্তে রায়টি আসলো সেই মুহূর্ত থেকে ত্রয়োদশ সংশোধনী আর নাই। আপনার পঞ্চদশ সংশোধনী করাও লাগে না। পঞ্চদশ সংশোধনী তো এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে নতুন সিস্টেম করা ছাড়া আর অন্যান্য অনেক সংশোধনী করেছে, এই জন্য পঞ্চদশ সংশোধনী করা হয়েছে। বাট সো লং অ্যাজ দ্য 13th অ্যামেন্ডমেন্ট ইজ কনসার্নড, দ্য ডে আপনার শর্ট অর্ডার এসছে, সেই দিন থেকে ত্রয়োদশ সংশোধনী বাতিল বলে গণ্য হইবে। পঞ্চদশ সংশোধনী আপনি না করলে সেটা ঠিক আছে, কিন্তু আমি আমাদের ব্রেকে যেতে হবে। খুব সংক্ষেপে একটু আপনার কাছে এই উত্তরটি চাই। সেটি হচ্ছে 90-এ যখন একটি হলো আর কি, আমি আপনার প্রশ্ন উত্তর 4 জোটের রূপরেখা, সেখানে কিন্তু কোনো সংশোধনী কথা ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের কথা ছিল না, কিন্তু কনসেনসাস হলে তো সবকিছু করা যায়, যেটা জাতির আপনাকে এখানেই তো আসছি। কনসেনসাস হলে সবকিছু করা যায়, কনসেনসাস তো হচ্ছে না, কনসেনসাস তো হচ্ছে না। আপনাকে এখানে তো আসতে হবে, তো কনসেনসাসটা করতে হবে আপনার অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এবং বর্তমানে আপনি কি ফেস করছেন তার ভিত্তিতে। সেই অভিজ্ঞতাটা কি দেখেন, আমরা এখন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই কিনা, এখানে কনসেনসাস আছে কিনা? আছে তো অবশ্যই। কারণ এখানে যদি জিত করা হয় আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারই চাই, তাহলে তো হলো না। আপনি যদি বলেন যে আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই, তাহলে আপনাকে এই নির্দলীয় নিরপেক্ষ দ্য সো কল্ড তত্ত্বাবধায়ক সরকার, যেটি আমি 13th অ্যামেন্ডমেন্ট অ্যাজ ইট ইজ আনতে পারছি না, পারলেও সেটা বিএনপি আবার মানবে না, কিন্তু এবিএম খায়রুল হক সাহেব না, সেটা এখন সেই জায়গায় দাঁড়িয়ে সংলাপই হচ্ছে না। সংলাপ হলে হয়তো আমি আসছি সেখানে, আমি কিছুটা ছাড় দিয়ে সংলাপ কেন হচ্ছে না ওখানে আপনার আসছে। আমি সেখানে দাঁড়িয়ে আপনি দেখেন, যখন একটি প্রস্তাব দেওয়া হলো যে এই যে 24th জানুয়ারি পর্যন্ত শেখ হাসিনার ম্যান্ডেট আছে, এই গভর্নমেন্টের ম্যান্ডেট আছে, এই ম্যান্ডেট থাকা অবস্থায় ইলেকশন হয়ে যেতে হবে। এখন বলা হলো যে এই একটি সর্বদলীয় সরকার। আমাদের আলোচনা আসলে অনেক লম্বা হবে, আমরা একটি ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে আমরা আবার আলোচনা ফিরি। আমি যেটি বলছিলাম যে কাজে এই যে বাস্তবতার পরিবর্তনের জায়গাটি মাথায় নেওয়া খুব জরুরি। 111-এর বাস্তবতা, সে জায়গায় 13th অ্যামেন্ডমেন্ট রাখা যায় কিনা, তারপরে সে রায়, কোর্টের যে রায় তার বাস্তবতা, এবং রায় যে বলে দিচ্ছে যে প্রেফারেবলি নির্বাচিতদেরকে নিয়ে করতে হবে তার বাস্তবতা, কোর্টের রায় যে বলে দিচ্ছে জাজদের আনা যাবে না, কাজে জাজদের না আনা গেলে আপনি 13th অ্যামেন্ডমেন্টকে রিফর্মুলেট করতে হবে, সেই বাস্তবতা। সেই বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে আপনি কি সমাধানটা কি? অবাধ ও সুষ্ঠু নির্বাচন তো করতে চায়, কিন্তু কোন ফরম্যাটে করতে চায়? সেইখানে দাঁড়িয়ে
এখন যেটি বলা হচ্ছে একটা সর্বদলীয় ফরম্যাট। এখানে প্রধান মানে জিতটা যদি এরকম হয়, শেখ হাসিনাকে মানি না, তার ম্যান্ডেট যতই থাক জানুয়ারি 24 তারিখ পর্যন্ত, কিন্তু তাকে মানবো না, তাহলে তো সমস্যা। আপনি যদি তাকে প্রধানমন্ত্রী রেখে ক্যাবিনেটে যে এতগুলি বিরোধী দলের এবং সবাই ওয়াচডগের রোল যদি প্লে করে, আজকে এই যে বাস্তবতা আপনি অস্বীকার করবেন যে মিডিয়ার যে আপনার বিস্তার, এক একজন সাধারণ মানুষ হচ্ছে আজকে আপনার এই সিটিজেন জার্নালিস্ট, এই সেলফোন থাকলে একটা রেকর্ড টেপ করে ফেলতে পারে। এই বাস্তবতাকে ইগনোর করা যাবে? কাজেই তারপরে যে ফরেন যে আপনার অবজারভাররা এত আসবে, দেশি বিদেশি, এই বাস্তবতায় দাঁড়িয়ে আমার তো মনে হয় গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের এগোনো উচিত। আমরা এখন, আমি খুবই দুঃখের সাথে বলছি যে মাননীয় বিরোধী দল নেত্রী যে ফর্মুলাটা দিয়েছিলেন কিছুদিন আগে, এটা তো আরো পিছিয়ে যাওয়ার, মানে এখানে উনি আরো অ্যাডহক ফর্মুলা দিচ্ছেন। মানে 13 অ্যামেন্ডমেন্টটাই কিন্তু একটা অ্যাডহক ছিল আপৎকালীন সময়ে, একজন আরেকজনকে বিশ্বাস করি না সেই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু সেখান থেকে আরো অ্যাডহক, মানে সামনে ইলেকশনটা শুধুমাত্র কোন রকম উতরে যায়, তারপরে কি হবে জানি না, তার আগে যে আবার কিন্তু সেম। তো সেই জায়গায় যে আপনি একটা কনস্টিটিউশনাল পার্মানেন্ট সলিউশনের মধ্যে যদি যান, তাহলে আমরা অন্যান্য বিষয়গুলোতে ফোকাস করতে পারি। যেমন ছোট্ট করে কয়েকটা জিনিস বলতে চাই, যেমন ধরেন এই যে সদিচ্ছার যে বিষয়টি বললাম, সদিচ্ছা প্রমাণ আপনি কিভাবে পাবেন? শেখ হাসিনার মনের মধ্যে কি আছে বা বেগম খালেদা জিয়ার মনে কি আছে, এটা তো ভিতরে ঢুকে আমরা জানতে পারবো না, তাদের পারফরমেন্সের মধ্যে দিয়ে আমরা দেখবো। মানে পারফরমেন্সে আপনি দেখেন যে এখানে যদি আমি বলি যে আপনার ঢাকা 10-এর যে নির্বাচন হয়েছিল, মাগুরার যে নির্বাচন হয়েছিল, মিরপুরে যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনগুলোতে যে কারচুপি হচ্ছিল, আমাদের আজকের মাননীয় বিরোধী দলের নেত্রী যিনি আজকে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করছেন, উনি তো তখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি তো এগুলো ঠেকাতে পারেননি। কাজেই এইখানেই তো সমস্যাটা হয়ে যায়, ডাবল স্ট্যান্ডার্ড গুলি সমস্যা হয়ে যায়। মানে আমি যেটি চাই সেটি আমার যখন ক্ষমতা থাকে তখন কিন্তু আমি সেই জিনিসটা এনশিওর করতে পারছি না। তো সেখান থেকে আমাদের একটু সরে আসা দরকার। একটা জিনিস হচ্ছে দেখেন, এটা আমাদের এখানে আলাপ করে লাভই নাই যে প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রপতি না স্পিকার, এটা আসলে এই দুই দল রাজি না হলে আমরা এখানে আলাপ করে এটা সমাধানে যেতে পারবো না, এটা এক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে সমস্যা হয়ে গেছে কি যে মানে শেখ হাসিনা ছাড়া, শেখ হাসিনা পারবেন এই জিদের জায়গাটা বিএনপির, এটা আমার কাছে বোধগম্য না। মানে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন ইজ নট দ্য ইম্পর্টেন্ট, শেখ হাসিনা থাকতে পারবে না, কিন্তু সেই আস্থা বিশ্বাসটা তো পাচ্ছে না বিরোধী দল। এটা ইট ইজ নট অ্যাবাউট আস্থা বিশ্বাস। যদি আপনার প্রেসিডেন্ট হয় সেও তো আওয়ামী লীগের লোক, স্পিকার যদি হয় সেও তো আওয়ামী লীগের লোক, তারা হইলে অসুবিধা নাই, শেখ হাসিনা হইতে পারবে না। আমাদের সংকটটা দুই নেত্রীর মধ্যকার বিরোধ, দুজনের ঈর্ষা, দুজনের মধ্যে পারস্পরিক সেটাই তো, সেটা তো খারাপ। আপনি তাহলে গণতন্ত্র উন্নয়নের পথে এগোতে পারবেন না। আজকে বিএনপি যদি আলোচনায় এসে বলে যে অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গায় আমরা পার্টিসিপেট করলাম সর্বদলীয় সরকারে এবং অ্যাডমিনিস্ট্রেশন এই জায়গায় এই ধরনের পরিবর্তনগুলি আমরা চাই, আজকে যদি সার্চ কমিটি গঠন করা হয়ে করে যখন আপনার ইলেকশন প্রধান ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশন গঠন করা হচ্ছিল, তখন কিন্তু বিএনপি গিয়েছিল, কিন্তু ওটা নিয়ে কথা বলেনি। তারা যদি কন্ট্রিবিউট করতো তাহলে কিন্তু আমরা এটা এক ধাপ এগিয়ে থাকতাম, একটা কনসেনসাস একটা জায়গায় থাকতো। সমস্যা হচ্ছে কি আমরা ইলেকশনকে অবাধ সুষ্ঠু করার জন্য যে প্রক্রিয়া, সেখানে না যেয়ে অন্য জায়গায়। একটা জিনিস একটু বিনয়ের সাথে বলতে যে না বললে হবে না, কারণ আমি দুই নেত্রীর টেলিফোন কনভারসেশন শুনেছি। সিরাজ ভাই, বিনয়ের সাথে আপনাকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে খুবই নর্মালি, আমরা যেমন কাউকে ফোন করে না পেলে বলে আপনাকে ফোন করেছিলাম পাইনি, ওভাবে উনি বলেছেন। বিরোধী দলের নেত্রী খুবই ক্ষিপ্ত হয়ে বলেছেন যে আমার ফোন ডেড ছিল, আপনি কি এতই ক্ষমতাধর যে আপনি ফোন করেছেন, ডেড ফোন জানতে হয়ে যাবে? খুবই অবজেকশনেবল একটা কথা দিয়ে উত্তর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তারপরে বলেছে যাই হোক আমি ফোন করেছিলাম, ফোন বেজেছে, ফোন ডেড ছিল না ডেড করে রাখা হচ্ছিল আমি জানি না, বাট আমি দুঃখিত কথাটা উনি উল্লেখ করেছেন। কিন্তু আপনাকে আমি আমার বাসায় দাওয়াত করছি গণভবনে, আমি একটু শেষ করি, উনি এই কথাটি বলুন যেন উনি এখানে কাট করে দিতে যাচ্ছেন, কিন্তু বারেবার মাননীয় বিরোধী দল নেত্রী উনাকে পোক করেছেন। পোক করতে করতে একটু কয়েকটা পর্যায়ে যে উনি 15 আগস্টের কথা এবং গ্রেনেড হামলার কথা ইন রেসপন্স টু হার, সমাধানটা কি আমাদের প্লিজ শুনেন। সমাধান হবে না এক কথায়, আপনাকে আমি বলি, যদি এক পক্ষ সব মানে আপনি একটা সমাধান হচ্ছে বিএনপি কে যদি গ্যারান্টি দিয়ে দেন যে তোমরা ইলেকশনে আসলে জিতবাই, এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না, তাহলেই সমাধান হবে। আপনাকে আমি সিম্পলি শুনেন, 5 সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাকে আমি সিম্পলি একটা জিনিস বলি, মনে করছেন না লিসেন, আপনাকে আমি বলি বাংলাদেশের মানুষ এত বোকা না, কিন্তু বাংলাদেশের মানুষ কম্পেয়ার করতে জানে। ডেভেলপমেন্ট কোন আমলে কি হচ্ছে, করাপশন কোথায় কি হচ্ছে, মানুষ এগুলো কিন্তু বোঝে। মাঝখানে একটা ধর্মীয় হুজুগ তুলে হেফাজতি গল্প করে ইসলামকে রিব্র্যান্ড করে যেভাবে মানুষকে বোকা বানানো হয়েছিল, সেই বাতাসও কিন্তু কাটা শুরু করেছে। আপনি যখন, আপনাকে আমি সিম্পলি বলি, সময় আপনার আমার দিতেই হবে 30 সেকেন্ড, আপনি শোনেন, সময় নাই বলে আপনি আমার 1 মিনিট খেয়ে ফেলছেন, আমাকে 30 সেকেন্ড আপনি দেন।
আপনার মানুষ তো দেখছে যে যখন খাদ্য ঘাটতি দেশ ছিল সেখান থেকে খাদ্য উদ্বৃত্ত দেশ হয়েছে, মানুষ দেখছে না? যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি সেখানে আপনার বাংলাদেশের ঢাকার চেহারা চেঞ্জ হয়ে গেছে, মানুষ দেখছে না? যেখানে বিদ্যুতে কিছুই ছিল না সেখানে বিদ্যুতে আমরা সর্বোচ্চ প্রোডাকশনে গেছি, মানুষ দেখছে। আমাদের 20টা সেকেন্ড, সেখানে যখন আপনি একটা পজিটিভ কম্পিটিশন এনগেজ করতে পারছেন না, বেটার কিছু দেখাতে পারছেন, তখন আপনি ধর্মকে নিয়ে এসে মানুষকে সেন্সিটাইজ করছেন। সেই জিনিসগুলো কাটা শুরু করেছে রিসেন্ট অনেকগুলো পোলে। এটা আপনি যে বলছেন যে মানুষ এখন বোকা না, মানুষ এখন অনেক বোঝে, কিন্তু এই বিষয়টি আমাদের রাজনীতিবিদরা হয়তো বোঝেন না। অত্যন্ত দুঃখের সঙ্গে এটা বলেই আজকের অনুষ্ঠানের মধ্যে শেষ করতে হচ্ছে।